বাংলাদেশের রাজনীতিতে আবার আওয়ামী লীগ আসবে। আওয়ামী লীগ একটা বড় দল, কিন্তু সেই আওয়ামী লীগে শেখ পরিবারে কেউ থাকবে না। যদি শেখ পরিবার লোকজন থাকার চেষ্টা করে তাহলে আওয়ামী লীগের উঠতে যতদিন থাকবে তত দেরি হবে। হ্যাঁ, আপনি এটা কী বলবেন? ওনারা আসলে কেন যেন মানতে পারছেন না যে আসলে চুকে গেছে, এটা রিয়েলিটি। আমি নিজেও মনে করি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ আছে, কিন্তু শেখ হাসিনা অথবা শেখ পরিবারের এই দেশের রাজনীতির আর কোনো ভবিষ্যৎ নাই। এটা আমি পার্সোনালি মনে করি। আমার মনে করে ভুল হতে পারে, আমার মনে করার মধ্যে হয়তো ইমোশন থাকতে পারে, কিন্তু আমি এভাবে ফিল করি বাংলাদেশের রাজনীতিতে আবার আওয়ামী লীগ আসবে। আওয়ামী লীগ একটা বড় দল, কিন্তু সেই আওয়ামী লীগে শেখ পরিবারে কেউ থাকবে না। যদি শেখ পরিবার লোকজন থাকার চেষ্টা করে তাহলে আওয়ামী লীগের উঠতে যতদিন থাকবে তত দেরি হবে। এটা বুঝতে হবে, এটা ভারতকেও বুঝতে হবে। এই শেখ হাসিনার পার্ট চুকে গেছে। এই অনুষ্ঠানের উপস্থাপক যত সহজে বলতেছে অতটা সহজে তাদেরকে বুঝতে হবে, না বুঝলে তারা বাস্তবতা বুঝতে পারবে না। এটাই রিয়েলিটি। কারণ একটা জিনিস মাথায় রাখেন, এই দেশের ইতিহাসে অনেক মন্দ শাসক ছিল, অনেক ছিল, আমি এর নাম ধরে ধরে বললাম না, অনেকেই ছিল, কিন্তু কেউ কিন্তু দেশ ছেড়ে পালায় নাই। উনি দেশ ছেড়ে পালাইছেন কেন? উনি এটা বুঝেছেন যে এই দেশে ওনাকে আড়ালে রাখার, ওনাকে একটু সাপোর্ট দেওয়ার মতো একজন লোক নাই, কেউ একজন নাই যেটাকে বলবে আসলে তোমাকে আমি আগলে রাখি, অথবা তোমার জন্য আমাকে মেরে তারপর তোমাকে মারতে হবে, এই কথা বলার লোক ছিল না এখানে কেউ। অথবা তিনি বুঝেছেন যেখানে গেলে তাকে আগলে রাখা হবে, ভাই আগলে রাখা হবে। যখন দেখবে যে এখানে তাকে আগলে রাখার জন্য কেউ নাই, তখনই তো সে ভাববে আমি তো কোথায় যাব। এই কোথায় যাব সিদ্ধান্তটা কখন আসছে? যখন উনি বুঝতে পারছেন যে আমার তো ওখানে কেউ নাই, তারপরে বুঝছেন যে কোথায় যাব, যাওয়ারও দেখবো তো সারা এই এত বড় পৃথিবীতে একটা জায়গায় আছে, ওখানে গেছেন। তো ওনারাও দেখছে এত ভরসা আমার ওপর করছে, তো দেখি তো হবে না রে ভাই, এটা সম্ভব না, এটা সম্ভব না। এটা রিয়েলিটিকে মানতে হবে, বাস্তবতাকে মানতে হবে। কেন এইভাবে তারা থাকে আমি বুঝি না কিছু। আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতেছি, এরা হয় না ভাই। আমি দু একজনের সঙ্গে আলাপ করছি, অনেকে বলছে এই গভর্নমেন্ট পারতেছে না, হ্যান করতেছে না, ত্যান করতেছে না, সব বলতেছে। আবার বলতেছে এদের টাইট করার জন্য ওইরকম শেখ হাসিনার মতো শক্ত লোক দরকার, এগুলো তখন যেন আমরা বলি তাহলে কি ওনাকে আপনার চান? না না না, তখন প্রথম এটা বলে না না না, তুলনা করার সময় বলে যে এরা পারতেছে না, কিন্তু ওইটা বলে না যে তাকে আবার ব্যাক করো। এটা রিয়েলিটি। সুযোগ বুঝে সবাই যার যার মতো ক্ষমতা প্রয়োগ করতেছে, এবং তারা ভুলে যাচ্ছে যে এই দিনটাই দিন না, যে জিনিসটা নাকি আওয়ামী লীগ ভুলে গেছিল। আওয়ামী লীগ মনে করেছিল এই দিনের কখনো শেষ হবে না, এরাও মনে করতেছে এই দিনে কখনো শেষ হবে না। যা ইচ্ছে তাই করতেছে। কেন করতেছে? উপদেষ্টারা করতেছে। মাসুদ কামাল, বাংলাদেশের জনগণ খুব একটা প্রতিশোধ পরায়ণ নয়, অন্তত এই বিগত এক সপ্তাহ ধরে যে ঘটনাগুলো ঘটছে আমরা সেটি বলতে পারি। অন্তত পক্ষে যে ফ্যাসিস্ট সরকার প্রধান তিনি যেরকম প্রতিশোধ পরায়ণ ছিলেন সেরকম তো একেবারেই নয়। কিন্তু সে কারণে আসলে বারবার আমরা সুযোগ দিচ্ছি, বারবার আমাদের নানান রকম বিশৃঙ্খলা, সংঘাত, সহিংসতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। কি বাংলাদেশের মানুষ খুব একটা প্রতিশোধ পরায়ণ নয়, এই তথ্যটা আপনি কোথায় পেলেন? কোথায় পেলেন? বাংলাদেশের মানুষ হয়তো আপনি বলতে পারেন যে গ্রামের মানুষ, মাস পিপুল প্রতিশোধ পরায়ণ নয়, কিন্তু বাংলাদেশের পলিটিশিয়ান এরা প্রতিশোধ পরায়ণ নয়। আওয়ামী লীগ কি গত 15 বছর প্রতিশোধ পরায়ণতা দেখায়নি? আমি তাদের উদাহরণই বলেছি, তারা যতখানি প্রতিশোধ পরায়ণ, এখন হয়তো আমরা তার থেকে আওয়ামী লীগের লোক যারা ছিল তারা কি বাংলাদেশের লোক না? তারা বাংলাদেশের লোক। এবং আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগ যখন নাকি নাই বলা যায়, তখন কি প্রতিশোধ পরায়ণতা আমরা দেখছি না? আওয়ামী লীগ হলে এই ট্যাগিং যেটা হচ্ছে, স্বৈরাচারের দোসর, তারে ধরো তারে মারো, স্কুলের স্টুডেন্টরা যে কলেজের প্রিন্সিপালকে ঘাড় ধরে নামিয়ে দিচ্ছে, এটা কি প্রতিশোধ পরায়ণতা নয়? সব জায়গায় কি সব প্রিন্সিপালকে নামানো হচ্ছে তার স্বৈরাচারের সঙ্গে থাকার কারণে, নাকি কোনো এক সময় হয়তো কোনো স্টুডেন্ট নেতাকে সে তার মানে অন্যায্য সুবিধাটা দেয় নাই, এই জন্য হতে পারে। স্টুডেন্টরা এককভাবে বিচার করছে, এরে ধরতেছে, তারে মারতেছে, তারে ওখান থেকে নামাই দিচ্ছে, তারে ধরতে, এগুলি কি প্রতিশোধ পরায়ণতা নয়? যারা করতেছে স্বৈরাচারের দোসর হিসেবে ট্যাগ দিয়ে যাকে তারা করতেছে, সেই লোকটা কি বাংলাদেশের নাগরিক না? এগুলি অনেক কিছু হচ্ছে। এখন যেটা হচ্ছে ভাই, এটা আমি পছন্দ করি না, এটা আমি একদমই পছন্দ করি না। আওয়ামী লীগ আমলে দেখেছি দেশটাকে বিভক্ত করতে, এখন দেখছি আবার দেশটাকে বিভক্ত করতে। এখানে আমাদের সাংবাদিকদের মধ্যে কি হচ্ছে? 200-300 লোকের আপনার অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিচ্ছেন কেন? এটা কি প্রতিশোধ পরায়ণতা নয়? প্রেস ক্লাবে কি দেখতেছি, মানে 40 জন 50 জন লোক প্রেস ক্লাবে মেম্বারশিপ বাতিল করে দিচ্ছেন কেন?
এটা কি প্রতিশোধ পরিণত নয়? যারা এগুলি করছে তারা এতদিন তো বিড়ালের মতো মিউ মিউ করতো, হঠাৎ করে তারা সবাই সিংহ হয়ে গেছে। এগুলি কি ভাই? এটাকে কোনো স্বাভাবিক অবস্থা বলা যায় না। সুযোগ বুঝে সবাই আসলে তাদের ক্ষমতা ব্যবহার করতে চান বাংলাদেশে। সুযোগ বুঝে সবাই যার যার মতো ক্ষমতা প্রয়োগ করতেছে, এবং তারা ভুলে যাচ্ছে যে এই দিনটাই দিন না, যে জিনিসটা নাকি আওয়ামী লীগ ভুলে গেছিল। আওয়ামী লীগ মনে করেছিল এই দিনে কখনো শেষ হবে না, এরাও মনে করতেছে এই দিনে কখনো শেষ হবে না। যা ইচ্ছে তাই করতেছে। কেনা করতেছে? উপদেষ্টারা করতেছে। উপদেষ্টারা করতেছে না, এই ধরনের কাজ করতেছে, যা ইচ্ছে তাই করতেছে। তারা বারবার বলছেন যে তারা আসলে এক ধরনের সংস্কার কাজ করতে চাইছেন, কিন্তু সেই সংস্কার আমরা দেখতে পাচ্ছি নাকি আরো অনেক বেশি সংঘাত সহিংসতা দেখতে পাচ্ছি। সবাই যদি খারিজ হয়ে যায়, সবাই যদি মুক্তি পেয়ে যায়, তাহলে কি এটা প্রমাণিত হলো যে ওই জন্য ওখানে কেউ মরে নাই? আইবুর রহমানকে ডায়রিয়াতে মারা গেছে নাকি? আমরা 21শে আগস্টে, মাসুদ কামাল আপনার কাছে একটু আসে, 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলার যে দণ্ডপ্রাপ্ত সব আসামি খালাস পেয়েছে, বিচারিক আদালতের রায় অবৈধ বলেছে হাইকোর্ট। তো 21শে আগস্ট নিয়ে তো অনেক কাহিনী আছে, সেটা আপনি জানেন। শেষ পর্যন্ত যে আজকে যে রায় হলো সেটা নিয়ে আপনার অবজারভেশন শুনবো। সেই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এটার মাধ্যমে প্রমাণিত হয় যে তারেক রহমানের বিরুদ্ধে যত মামলা ছিল সব ষড়যন্ত্রমূলক মামলা। দেখেন, এই দুটা কিন্তু দুই ধরনের, দুইটাকে এক করে দেখা কোনো আমি মনে করি ঠিক না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন, উনি অতি সরলীকৃত একটা মন্তব্য করেছেন। 21শে আগস্টে যে রায়টা হয়েছে, আপনাকে রায়টা দেখতে হবে হাইকোর্ট কেন এই রায়টাকে করেছে, ভেবে দিয়েছে। সে বলছে যে এই মামলাটা ওই আদালতের যেভাবে তারা দ্বিতীয়বার তদন্ত চেয়েছে এবং ওখানে দিয়ে ওই তদন্ত রিপোর্টে দেওয়ার কথা ছিল ম্যাজিস্ট্রেট কোর্টে, তো ওই কোর্টে দেওয়াটা এটা ওইভাবে এটা মানে আপনার সিস্টেমেটিক প্রবলেম, মানে এরর ছিল, যে কারণে ওদের এখতিয়ারই নেই এই মামলার বিচার করার। এই পয়েন্টে এই মামলাটা তারা খারিজ করে দিছে। এখন তার মানে ঘটনা কি ঘটে নাই? 21শে আগস্ট কি বোম ফুটে নাই? ওখানে কি গ্রেনেড ফুটে নাই? সবাই যদি খারিজ হয়ে যায়, সবাই যদি মুক্তি পেয়ে যায়, তাহলে কি এটা প্রমাণিত হলো যে ওই জন্য ওখানে কেউ মরে নাই? আইবুর রহমানকে ডায়রিয়াতে মারা গেছে নাকি? আইবুর রহমান কিন্তু গ্রেনেড খাইয়ে মারা গেছে। তো এখন ওই যে 23 জন মারা গেছে, 300 জন আহত হয়েছে, সবই তো সত্য। এবং এর চেয়ে নৃশংস, এর চেয়ে নির্মম কোনো ঘটনা তো ঘটতে পারে না। আপনি ভাবেন তো, আপনি পারবেন? আপনাকে দেবে 1 কোটি টাকাও দেই যে আপনি বাসা, আপনি বিল্ডিংয়ের ছাদ দেখতেছেন নিচে 20 জন লোক আছে, একটা ইট দিলাম যে ওই লোকগুলো মাথার উপরে ফেলান, আপনি ফেলাতে পারবেন? পারবেন না। যে কার মাথায় পড়ে? আর ওরা এখানে এই 1000-10 লোকের মধ্যে গ্রেনেড ফেলেছে। এর চেয়ে ভয়ঙ্কর কিছু হয় না। ঘটনা তো ঘটেছে। এখন এইটা আপনার সিস্টেমেটিক এররের কারণে এই মামলাটা উনি খারিজ করে দিয়েছেন। তাহলে পাবলিক কি, পাবলিকের কাছে মেসেজটা কি যাচ্ছে? যে মেসেজটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেওয়ার চেষ্টা করছেন, যে এতে প্রমাণিত হয় যে ওনারা সবাই নির্দোষ, হয় না। তাহলে এখন কি হবে? এখন কি হবে আমি বলতে পারবো না। আমার মনে হয় এই মামলা তো হতে হবে, হওয়া উচিত, তো একটু সুবিচার হতে হবে না? যে লোকগুলি মারা গেছে, ভাই কে মারছে? তার শত্রু পক্ষ মারছে না মিত্র পক্ষ মারছে? দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো মারা হয়েছে কিনা। মারা তো হয়েছে, তো যারা মারা গেছে, যারা আহত হয়েছে, তারা কি বিচার পাবে না? এই বিচার কে নিশ্চিত করবে? রাষ্ট্র নিশ্চিত করবে। এটা রাষ্ট্রের দায়িত্ব। আপনি হাইপোথেটিক্যালি ধরেন যে ডক্টর ইউনূস নাই, এখনো হাসিনা সরকার আছে, এই রায় কি এরকম হইতো না তো রে ভাই? এটা তো বুঝেন আপনি, হইতো না। 21 তারিখে যখন বললো যে এই ডেথ রেফারেন্সের শুনানি শেষ, যে কোনো সময় রায় দেওয়া হবে, আমি ওই দিনের আমি আজকে বসে বসে পড়তেছিলাম। 21 তারিখে যখন শুনানি শেষ হয়ে গেলো, প্রথম আলোতে ওই নিউজটা আসছে, আমি ওই নিউজটা পড়তেছিলাম। প্রথম আলো ওই নিউজের নিচে 32টার মতো কমেন্ট আছে ওই দিনের ডেটেই, এবং 21 তারিখে লোকে কমেন্ট করতেছে সবাই মুক্তি পেয়ে যাবে। তার মানে কি এই মানুষগুলি কি গণক না? এই মানুষগুলির মধ্যে এক ধরনের পারসেপশন তৈরি হয়েছে যে সরকার চেঞ্জ হলে আমাদের বিচার বিভাগ এরকম হয়ে যায়। এই যে পিপলস পারসেপশন, এটার উপর ডিপেন্ড করা যাবে না, বাট এটাকে আপনি ইগনোর করতে পারবেন না। দিস রিয়েলিটি। তো এখন সেই পারসেপশন তো সত্য হচ্ছে। এখন যে ওই মন্তব্যটা, যারা ওই মন্তব্যটা, একজন যদি আমি 4-5 জন পেয়েছি যারা মন্তব্য করছে, যারা ওই মন্তব্যগুলি করছেন, তারা কি আইনের এত মারপেস বুঝেন না তো? আপনি যদি আপনি আইনের দিক দিয়ে ধরেন, যে ইস্যু, যে পয়েন্টে উনি এটা খারিজ করে দিয়েছেন, পয়েন্ট ইজ ওকে, ভ্যালিড পয়েন্ট, কিন্তু যে ওই মামলাটা ওখানে যাওয়ারই কথাটা ওই জায়গায় যাবে, ওই জায়গায় গেছে, অতএব এটা হবে না। একদিকে কিন্তু ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে ঘটনাটা ঘটে নাই।
তার মানে এটাও নয় যে এখানে কেউ অপরাধী না। যে নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হচ্ছিল, সরকার নির্বাচনের রোডম্যাপ কবে নাগাদ করতে পারে না করতে পারে এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। উনি সেখানে বলেই ফেললেন যে নতুন রাজনৈতিক দল গঠন না হওয়া পর্যন্ত বোধহয় আমাদের রোডম্যাপের জন্য অপেক্ষা করতে হবে। তো এই যে কথাটা উনি বলেছেন, উনি এলেবেলে কোনো লোক না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন লোক এবং একজন সাবেক মেজর জেনারেল উনি। তো উনি যখন এই কথাটা বললেন উনি ভেবেচিন্তে বলেছেন কিন্তু যে নতুন রাজনৈতিক দল গঠনের আগ পর্যন্ত সম্ভবত আমাদেরকে রোডম্যাপের জন্য অপেক্ষা করতে হবে। এই কথা বলার মাধ্যমে উনি এটাও বলার চেষ্টা করেছেন যে নতুন যে রাজনৈতিক দলটা হতে যাচ্ছে এটা সরকারের মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের আনুকূল্যেই হতে যাচ্ছে। মানে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো এই ধরনের একটা রাজনৈতিক দল চায়, এবং যেহেতু ছাত্ররা, আন্দোলনকারী ছাত্ররা সরকারের মধ্যেও আছেন, 3 জন উপদেষ্টা তো সরকারের মধ্যে আছেন, হয়তো ওনারাই এই রাজনৈতিক দলের নেতৃত্বে থাকবেন। তাহলে এটাকে আপনারা কিন্তু একভাবে কিংস পার্টি বলতেই পারেন। কিংস পার্টি মানে যে একটা গালি তা কিন্তু না, কিংস পার্টি ভালোও হয়, আমাদের দেশে কিংস পার্টির উদাহরণ কিন্তু আছে, 1-2টা না। আপনি যদি এই মুহূর্তে আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর কথা বলেন, কোনগুলো বলেন তো? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলামী, এই তো। তো এর মধ্যে আপনি বিএনপি এবং জাতীয় পার্টিকে আপনি কী বলবেন? বিএনপি যখন গঠন হয় তখন বিএনপি কিন্তু ক্ষমতায় থেকেই গঠন হয়েছিল। জিয়াউর রহমান সাহেব তখন প্রেসিডেন্ট ছিলেন, উনি প্রেসিডেন্ট থাকা অবস্থাতেই এই দলটাকে গঠন করেছেন। এবং একইভাবে জাতীয় পার্টি একই কাজ করেছে। এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন উনি প্রেসিডেন্ট থাকা অবস্থাতেই এই দলটা গঠন করেছেন। তাহলে উনি নিজেরাই এর নেতৃত্বে এসেছেন। এটা যদি কিংস পার্টি হয় তাহলে এখানে আমরা একটা জিনিস ব্যতিক্রম যেটা দেখতে পাবো সেটা হলো এখানে হয়তো ইউনূস সাহেব এই দলের নেতৃত্বে থাকবেন না, কিন্তু উনি ওনার সরকারের অন্য অন্য উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ হয়তো এই দলের নেতৃত্বে থাকবেন। যতটুকু শোনা গেছে নেতৃত্বে থাকছে নাহিদ ইসলাম। আমি একটা পত্রিকায় কিছু নিউজও দেখলাম, ইত্তেফাকে একটা নিউজ আছে, সেই নিউজটা আমি পড়ে যেটা বুঝলাম যে নাহিদ ইসলামই সম্ভবত এই নতুন দলের মূল ব্যক্তি হবেন। ওনাকে মাথায় রেখে, ওনাকে সামনে রেখেই দলটা গঠিত হবে, এবং সেক্ষেত্রে হয়তো তাকে উপদেষ্টা পদটা ছাড়তে হবে। উপদেষ্টা পদ ছেড়ে হয়তো উনি দলে আসবেন, এবং তখন হয়তো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে, নির্বাচনের তফসিল ঘোষণা হবে, এবং সেই নির্বাচনে হয়তো এই দলটা গঠন হবে। এর মধ্যে কিন্তু এই দলটা আমরা দেখেছি, এই ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সারা দেশে ঘুরেছেন, এবং যখন ঘুরেছেন তারা, তখন তারা কিন্তু পুলিশ প্রোটেকশনও পেয়েছেন। মানে প্রশাসন তাদেরকে নানাভাবে এই সমস্ত ভ্রমণের ক্ষেত্রে, এই সমস্ত যাওয়া আসার ক্ষেত্রে বিভিন্ন জেলায় যখন তারা গেছেন, অনুষ্ঠান করেছেন, বসেছেন লোকজন নিয়ে, তারা যাতে নিরাপত্তার মধ্যে এই কাজগুলো করতে পারেন সেই জন্য ব্যবস্থা কিন্তু লোকাল পুলিশ তাদেরকে নিরাপত্তা তাদেরকে দিয়েছে। এটাকে আমি খারাপভাবে বলছি না, কিন্তু মানে এটা তো সাধারণত অন্য অন্য পলিটিক্যাল পার্টিকে সেভাবে দেওয়া হয় না। এই পার্টিকে দেওয়া হয়েছে কেন? কারণ প্রশাসন চেয়েছে, সরকার চেয়েছে এদেরকে নিরাপত্তা দেওয়া হোক। মানে সরকারি আনুকূল্যেই এরা কিন্তু সারা দেশে ঘুরে বেরিয়েছে, এবং এর মধ্যে যতটুকু আমি জেনেছি প্রায় 20টা জেলায় তারা কমিটিও গঠন করেছে, এবং অনেকগুলো জেলার উপজেলাতে পর্যন্ত তারা কমিটি প্রস্তুত করে রেখেছে, খুব শিগগিরই ঘোষণা করবে। তার মানে সারা দেশে তাদের কিন্তু একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। এর মধ্যে আরেকটা পরিবর্তন আপনারা দেখবেন, সেটা হলো যে 3 জন ছাত্র প্রতিনিধি আমাদের উপদেষ্টা পরিষদে আছেন, তাদের মধ্যে একজন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি নতুনভাবে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সেই মন্ত্রণালয় কোনটা? সেটা হলো স্থানীয় সরকার মন্ত্রণালয়। মানে সবসময় আমরা দেখেছি এর আগে একটা নিয়ম আছে, নিয়ম ঠিক না, একটা কনভেনশন টাইপের, যে দলের যিনি সাধারণ সম্পাদক তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন। আওয়ামী লীগ অবশ্য শেষের 2বার একটু চেঞ্জ করেছে, কিন্তু নর্মালি এটাই থাকে। এর আগেও বিএনপি আমলেও দেখেছি আমরা, আব্দুল সালাম তালুকদার ছিলেন, তারপরে মান্নান ভূঁইয়া ছিলেন, এরা ছিলেন। এটা এই কারণে যে সারা দেশে